সবাইকে শুভ সন্ধ্যা। ক্যামেরাটা চালু হওয়ার আগে বলে দিই যে সন্ধ্যা হয়েছে বলে চা দিয়ে আজকে আলোচনা এবং আড্ডা দুই শুরু করব। তো এ কদিন যেটা হয়েছিল, এ কদিন আমরা মোটামুটি আলোচনা করছিলাম যে 7P তার মধ্যে কুলেশ্বর এসে গেছে, তার মধ্যে শুভজিৎ এসে গেছে, মানে ঘোষবাবু এসেছেন। প্রচুর লোকজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, প্রচুর ক্লাস নিতে গিয়ে, ছোটো ছোটো ক্লাস নিতে গিয়ে আলাপ হয়েছে। বিভিন্ন বিজনেসম্যানের সঙ্গে রোজ আলাপ হয়। অনেক নতুন নতুন ছেলেরা আসেন, অনেক বয়স্ক লোকে আসেন যে কথা বলতে, অনেক সফল লোকে আসেন যে এইটা তারা বিজনেস শুরু করতে চান, তারা নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু তারপরেও আসেন। তো যে 7Pটা গতকালকে যেটা হয়েছিল, 8 এবং 9 ছাড়িয়ে গেছিলো। 8-এর মধ্যে অবভিয়াসলি সাইকোলজির পিটা ঢুকেছিল, আর 9টা হচ্ছে প্রফিটের পি। তো তার আগে যে তিনটে আলোচনা হয়েছিল সেগুলো আমি বলে দিই। যে প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস, এই তিনটে নিয়ে আলোচনা হয়েছিল গত পরপর 3 দিন আমি এই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটা অফকোর্স পিপল মানে মানুষদের নিয়ে হবে। তার আগে একটা ছোট্ট ঘটনা বলে দিই, এটা আমি একটা রিলসেই দেখেছিলাম বেসিক্যালি। সেখানে যখন ওই আশিকির প্রমোশন হচ্ছে, আশিকি মানে আমাদের ছোটোবেলার সিনেমা আর কি বেসিক্যালি, ওটা কুমার শানুর প্রচণ্ড সবকটা গান হিট সে সময়। কিন্তু আশিকির পোস্টারের প্রমোশনের সময় মানে প্রচুর, মানে গুলশান কুমার প্রচুর গন্ডগোল করেছিলেন বেসিক্যালি। চাইছিলেন না যে এরকম একটা নায়ক, এরকম নায়ক, এরকম নায়িকা, সবাই বলছে ভালো দেখতে না, ভালো দেখতে না, অমুক তমুক হ্যান ত্যান। তো মহেশ ভাট এসে বলেছিলেন এই ফিল্ম তো হিট হবেই। পোস্টারের আইডিয়াটাও মহেশ ভাট নিজে বলে দিয়েছিলেন, বলেছিলেন যে ওই জ্যাকেটটা ওই মুখে থাকবে। তো আমরা আশিকির পোস্টারে, ক্যাসেটের পোস্টারে এবং এমনি পোস্টারও কোনো দিন দেখতে পাবেন না যে নায়ক নায়িকার মুখ দেখা গেছে আর কি, দুজনের, রাহুল রয় এবং দুজনের মুখ দেখা গেছে। সো ইটস এ কাইন্ড অফ প্রমোশন যেটা আগ্রহ ক্রিয়েট করে, মানে আগ্রহ তৈরি করে কী আছে একটা সিনেমা, একটা কী আছে। গান তো আগে হিট হয়ে গেছিলো, গুলশান কুমার ওটা নিয়ে মিউজিক ভিডিও করার কথা ভেবেছিলেন সিনেমা না করে। সো পারসেপশান এবং অভিজ্ঞতা দুটোর আলাদা আলাদা জায়গা আছে, এবং মহেশ ভাট লিখে দিয়েছিলেন সাদা কাগজে যে এই সিনেমা হিট হবেই, এবং তা নাহলে নাকি উনি সিনেমা করবেন না, এই লেভেলে। তো মানুষ কি চায় সেটা খুব গোলমেলে ব্যাপার। সিনেমা থেকে, প্রকাশক থেকে, যারা জিনিসপত্র তৈরি করছে, বিভিন্ন কোম্পানি যারা প্রোডাক্ট তৈরি করছে, মানুষ কি চায় সেটা বোঝা খুব কষ্টকর। মানুষের হঠাৎ করে একটা জিনিস প্রচণ্ড ভালো লাগতে পারে, এবং প্রচণ্ড ভালো লাগার ফলে যেটা হঠাৎ করে ভাইরাল হতে শুরু করে। ভাইরাল মানে ভাইরাল, লোকজন কিচ্ছু বোঝে না, এই মানুষ ভালো লাগছে, ভালো লাগছে, মানে কেন ভালো লাগছে জানি না। তার জন্য বিভিন্ন কোম্পানি এবং অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সেই ট্রেন্ডটাকে ধরে বলে এই ট্রেন্ডটা ফলো করো, এই ট্রেন্ডটা ফলো করলে। তো ট্রেন্ডের পিছনে মানুষ যায়, এবং এতটাই ট্রেন্ড ব্যাপারটা এতটাই নামই আর কি, মানে নাম করেছে বা নিজের জায়গা করে নিজে একটা কোম্পানি তার নিজের ব্র্যান্ডের নাম ট্রেন্ডস করে দিয়েছে। সো মানুষ কী চায় সেটা বুঝতে হবে। প্রাইস এবং প্রমোশন এবং ব্র্যান্ডিং করার আগে সেটা বুঝতে হবে। যদি পরে এসছে এই পিটা, তো মানুষের জন্যই তো সব কিছু, আপনার কাস্টমার মানুষ, তাহলে সেই অনুযায়ী এবং একটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ধরে ধরে মানুষকে, ইন্ডিভিজুয়াল সেক্টর, তার অর্থনৈতিক ক্ষমতা, তার সামাজিক যে পজিশন আছে, সামাজিক এখনও যে সামাজিক যে জায়গায় তিনি অবস্থান করেন, তার জন্য প্রচুর ডেটা পাওয়া যায়, প্রচুর রিসার্চ করা যায়। ক্রয় ক্ষমতা থেকে শুরু করে মানে প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স করার ক্ষমতা। একটা পরিবারে অনেক সময় দেখা যায় বাবাই কিনে দিচ্ছেন, অনেকটা সময় মা ডিসিশন নিচ্ছেন, একটা সময় যে বাচ্চাদের ডিসিশনের ক্ষমতা দেওয়া হয় যে ভাই তোমরা এই জিনিস কেনো। সো মানুষ মুখ্য, সমালোচনাও তার মুখ্য, প্রশংসাও তার মুখ্য, এবং তাকে যদি আপনারা ইগনোর করেন, মা সামনে বাজে বকছে, আমি ওর কথা শুনবো না, বা সেটা সিনেমা, বই, যে কোনো কমার্শিয়াল প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট, যাই হোক, মানুষ খারাপ বলছে মানে সেটা খারাপ আপনাকে মেনে নিতেই হবে। তখন আপনি সেটা খারাপটাকে ভালো কীভাবে টার্ন করবেন সেটা ঘুরিয়ে আনবেন, মানে টেবিলটা ঘুরিয়ে দেবেন, টান্দা টেবিল বলে, সেটা কীভাবে হবে। এটা হচ্ছে সেই তার জন্য অ্যাক্টিভিটি করতে হয়, বিভিন্ন লেভেলের অ্যাক্টিভিটিস আছে একের পর এক। তার জন্য খানিকটা হলো রিসার্চ দরকার হয়, ড্যামেজ কন্ট্রোলের জন্য পিআরকে দরকার হয়, সেইগুলো আপনাকে করতে হবে। পিআর এজেন্সির দরকার হয়, মানে ইন্টারনাল কমিউনিকেশন থাকলে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য লোককে বসিয়ে কথা বলাতে হয় যে কী কী ড্যামেজ কন্ট্রোল হবে সে বিভিন্ন ক্ষেত্রে, এবং
টুইটার একটা মারাত্মক জায়গা, সোশ্যাল মিডিয়া একটা মারাত্মক জায়গা, যেখানে আপনার ব্র্যান্ড ভ্যালু এবং প্রোডাক্টের ভ্যালু মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। তো এবং সেটা মানুষ, যে ব্র্যান্ড করতে আপনার 10 বছর লেগেছে, সেই ব্র্যান্ডটা কিন্তু 5 মিনিট, এমনকি 2 মিনিটও শেষ হয়ে যেতে পারে। যদি সেটা 24 ঘন্টা সেই ক্যাম্পেইনটা রান করে, মানে আপনার ব্র্যান্ডের বা প্রোডাক্টের বা সার্ভিসের এগেনস্ট একটা ক্যাম্পেইন রান করে, আপনাকে সত্যিটা বোঝাতে যে সময়টা লাগবে, তার আগে ব্র্যান্ডটাকে মোটামুটি শেষ করে দেবে সে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তার জন্য একটা স্ট্রাকচার দরকার, একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই ইনফ্রাস্ট্রাকচারটা না থাকলে কিন্তু মুশকিল। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ডেটাবেস, কাস্টমারের ডেটাবেস থাকা দরকার। ডেটাবেস মানুন বা না মানুন, ডেটাবেস পাওয়া যায় এবং ডেটাবেস কিনতে পাওয়া যায়, এবং ডেটাবেস কেনা বেচাটা একটা বিশাল বড় ব্যবসা। মানে চায় লোকজন কিনতে পাওয়া যায়, এই ডেটাবেস আছে, ওই ডেটাবেস আছে, এখান থেকে ওখানে পাওয়া যায়, এবং তাদেরও ভালো, সেটাও ওয়ান কাইন্ড অফ বিজনেস, যে এই ডেটাটা আমার কাছে আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচুর ডেটাবেস এবং ডেটাবেস শেয়ার করা নিয়ে বিভিন্ন জায়গায়, মানে প্রাইভেসি যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে প্রচুর কড়াকড়ি আছে, প্রচুর মানে প্রচুর কড়াকড়ি আছে। আমারই এক ক্লায়েন্ট ছিলেন, যিনি একটা স্টার্ট আপ শুরু করেছিলেন, পরবর্তীকালে এখন তিনি ইউকেতে আছেন। তিনি ওই ডেটাবেস প্রাইভেসি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে। আমরা ভারতীয়রা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অর্থ ডেটাবেস নিয়ে গুরুত্ব, সবাই সব কিছু দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার থেকে শুরু সব কিছু, শপিং মল থেকে শুরু করে সবাই সব কিছু দিচ্ছে, এবং সেই ডেটাবেসটা কন্টিনিউয়াসলি ট্রান্সফার হতে থাকে। এটা কিন্তু একটা জায়গা, এটা বিজনেসের জন্য লাগে। আবার আপনি যদি কনজিউমার হন বা কাস্টমার, সেটা আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে খারাপ হতে হয়। কন্টিনিউয়াসলি মেসেজের বন্যা বইবে, যাই হবে, আপনার চয়েস অফার আসতে থাকবে, সেটা আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। অনেকে রাখতে পছন্দ করেন না, অনেকে একেবারেই রাখতে পছন্দ করেন না, অনেকে শপিং মলের কাউন্টার গিয়ে তর্ক করেন যে আমি দেবো না। তারা তাদের জায়গায় তারা ঠিক, সেটাকে আপনাকে মানতে হবে। উনি যেটা বলছেন আমি দেবো না মানে দেবো না, কোথাও লতে লেখা নেই। যদি দিতে না চান তাহলে দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। র চা, কফিও না, আদা দিয়ে, সেটা আছে। তারপরে আছে, আপনি যে অর্গানাইজেশন চালাচ্ছেন সেখানে রিক্রুটমেন্ট পলিসিটা কী। বলতে বাধ্য হচ্ছি আমি এত বছর পরেও, এইচআর যারা, বেশিরভাগ এইচআরের ক্ষেত্রে যারা করেন, তারা একদম গতানুগতিক প্রথায় চলেন। তারা একটা ওই সিভি দেখেন, সিভি দেখে পর্যালোচনা করেন, এক্সপিরিয়েন্স কত, সেলস ব্র্যাকেট কত, স্যালারি ব্র্যাকেট কত, কতগুলো এই স্ল্যাবের মধ্যে ফেরত দেওয়া যায়। এইচআরদেরও অবভিয়াসলি তাদের নিজস্ব বাধ্যবাধকতা থাকে, তাদের রিক্রুটমেন্ট হলে তাদের অ্যাপ্রাইজাল হয়, তাদের প্রমোশন হয়, মানে মার্কেটটাকে ধরে তুলে এনেছি বলে বিশাল একটা ব্যাপার হয়। কিন্তু সঠিক লোক নির্বাচন হচ্ছে কি না সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি মানে অনেক ধরনের লোক থাকেন একটা অর্গানাইজেশনে। কেউ প্রচণ্ড দায়িত্ব নিয়ে কাজ করেন, রেকগনাইজড হন। অনেকে প্রচণ্ড দায়িত্ব নিয়ে কাজ করেন, একেবারেই রেকগনাইজড হন না, তাকে রেকগনিশন দেওয়াই হয় না। করে যাচ্ছেন, কিন্তু তিনি করে যাচ্ছেন, কিন্তু তার মনে ক্ষোভ আছে, কিন্তু করে যাচ্ছেন। আর একজন আছে কোনো কাজ করেন না, হাওয়া দিয়ে চলেন। এই কথায় মনে পড়লো যে আমি একটা অফিস কথা বই লিখেছিলাম, মানে 19-এ সেটা বেরিয়েছিল। আমি দেখেই সেটা জানি, কেউ কেউ কাজ করেন, কেউ কাজ করেন, সব অফিসে, সব বিজনেসও। আর আপনি যখন বিজনেস করতে নেমেছেন, যদি বিজনেস যারা করছেন, এন্টারপ্রেনার যারা হচ্ছেন, তারা জানবেন বিজনেসটা আপনার। 90 থেকে 95% মাথা ব্যথা কিন্তু আপনার। বাকিদের আপনি বোঝাতে পারেন, টিম বিল্ডিং করতে পারেন, সেকেন্ড লাইন আপ মানে কমান্ড তৈরি করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনার সেই ধারাটা যদি না বয়ে যায় নিচের দিকে, বা সেই একটা সংগঠন তৈরি না করা যায়, যে সংগঠন কন্টিনিউয়াসলি ব্র্যান্ডের পিছনে, আপনার কোম্পানির পিছনে যান প্রাণ লড়িয়ে দেবে, এবং লড়িয়ে দেওয়ার পর তারা এক্সপেক্ট করবে যে একটা কিছু তো আমি পাবো, সেটা যখন না হয়, সেটা কিন্তু মুশকিলের ব্যাপার। অ্যাট্রিশন রেটটা বেড়ে যায়। অ্যাট্রিশন রেট মানে ছেড়ে চলে যাবে, ছেড়ে, তারপরে সেইখানে কোম্পানিতে কাজ করতে গেলেও মুশকিল আছে। আমি একটা ট্যুরে গেছিলাম, ট্যুরে গিয়ে শুনছি যে এখানে জয়েন করিস না, এ প্রচুর খাটায়, কিন্তু মাইনে টাইনে দেয় না, প্রচুর খাটাবে, রাত অবধি কাজ করাবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। হসপিটালিটি সেক্টরের একজন ছিলেন, নামই কম ইয়েতে, কিন্তু বলছে আর একটা তারই কোম্পানিতে চাকরি করতে, অন্য জায়গায় একটা অফার পেয়েছিলেন, তাকে তিনি অ্যাডভাইস দিচ্ছিলেন। সো যিনি রিক্রুট করছেন আর যিনি রিক্রুট হবেন, হোমওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড চেক সব কিছু করার পরও যেটা থাকে, সেটা হচ্ছে ওভারঅল এনভায়রনমেন্টের সঙ্গে তিনি খাপ খাচ্ছেন কিনা। চাকরি আছে বলে যিনি চাকরি দিচ্ছেন, তিনিও প্রচুর পাওয়ার জন্য অনেক সময় প্রচুর, পরিষ্কার কথা, ভুলভাল বকেন।
আমি দেখেছি ওগুলো লোকতে এক্সিকিউশনের জায়গায় এসে হয়নি সেটা। অনেকে বলেন, অনেকে ট্র্যাক রেকর্ড দেখান যে ট্র্যাক রেকর্ড থাকার পরও তিনি এতটাই পরিষ্কার বাংলা কথা যাকে বলে বিষাক্ত মাল, তিনি সেই বিষাক্ত মাল তিনি পুরো অর্গানাইজেশনের মানে ক্যাচড়া করে ছেড়ে দেন, যাচ্ছে তাই লেভেলে তো চলে যায় এবং এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায়, বাকিদের মরাল পুরো ডাউন হয়ে যায়। এ সম্বন্ধে একটা সুন্দর গ্রাফ ছিল, কাদের রাখবেন কাদের রাখবেন না। টপ পারফর্মার কিন্তু বিষাক্ত, মিডল লেভেল পারফর্মার কিন্তু তারা কোম্পানির প্রতি রীতিমতো লয়াল, লো লেভেল পারফর্মার কিন্তু কোম্পানির মানে আজীবন কালব্দি থেকে যাবেন। আর একটা আছে সেটা আমি পরে কোনো দিন সেটা নিয়ে আলোচনা করে দেখাবো। কিন্তু ওই লোকটিকে সরানোর কথা সবার আগে বলা, একটা টপ পারফর্মার যে সারা অফিসের এনভায়রনমেন্ট বিষাক্ত করে তুলছে, তার থেকে চারটে ওরকম ভালো। কিন্তু যারা একেবারে আরেকটা সেগমেন্ট আছে যারা কাজও করে না, কাটিও করে। তো অবভিয়াসলি এই দুটো হচ্ছে জিনিস। লিডারশিপে থাকবে কিন্তু লিডারশিপ বাকি সবাইকে ভাঙাবে, দলাদলি, যে কোনো অফিসে দলাদলি আছে সেটা না, কিন্তু এই পিপল বা লোকগুলোকে দেখা কীভাবে রিক্রুট করছেন, কে রিক্রুটেড হচ্ছে এবং তিনি খাপ খাওয়াতে পারছেন কিনা, সেই লোকগুলো আপনার অর্গানাইজেশনের যে মোটো আছে তার সঙ্গে মানিয়ে নিতে পারছেন কি না সেটা আপনাকে দেখতে হবে, নাহলে কিন্তু মুশকিল। তারপর হচ্ছে ট্রেনিং, এটা মিসিং। ট্রেনিংটা সব জায়গায় মিসিং, মানে বড় অর্গানাইজেশন ছাড়া, টপ লেভেল এমএনসি ছাড়া। আমি যেখানে করছি সেখান থেকে অবভিয়াসলি গাড়ি যাচ্ছে, এখন সাউন্ড প্রুফ ঘর এখনও হয়নি, পিপ শুনতে পাবেন, ক্ষমা করে দেবেন সেটা। মিড লেভেল সেগমেন্টে একমাত্র নিজের ডোমেনের মানে জ্ঞান ছাড়া বাকি জ্ঞানগুলো নেই। আমি বহু ছোটো ছোটো অর্গানাইজেশনে গিয়ে দেখেছি ওভারঅল সেই কনসেপ্টটাই নেই। আবার বাইরে যখন কাজ করেছি, বাইরে যেসব অর্গানাইজেশনে কাজ করেছি, যে টিমটা আমি লিড করেছি, তারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের ওয়ার্ক কালচার আলাদা, তাদের কনসেপ্ট আলাদা, পুরো ব্যাপারটাকে তারা অন্যভাবে ভাবেন, ভারতীয়দের মতন ভাবেন না। সেখানে একটা ক্ল্যাশ হয়, কাজের ক্ষেত্রে মানে ওয়ার্কিং আওয়ার একেবারে লিমিটেড, কিন্তু কাজ করলে পয়সা পাওয়া যায়, বিনা কাজে কাজ করলাম না, বাবা বাচ্চা করে কাজ করে দিলাম, পয়সা দিলাম না, যেটা ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রে হয়, কাজ করলাম পয়সা দিলাম না, আমার ক্ষেত্রে হয়েছে বহু জায়গায়, হ্যাঁ হলাম না। কিন্তু আগে সেই চুক্তিটা হয় যে ভাই তুমি এই কাজ করবে, এই আমার চাই, এটা হচ্ছে তোমার পয়সা, সেটা যদি একবার ফিক্স হয়ে যায় সেটা তারা দেয় এবং ভালোভাবেই দেয়, পয়সাটা মিটিয়ে দেয়। কাজ হয়তো তারপর 2 মাস পরে কাজ পছন্দ হলো না, ইমিডিয়েটলি টার্মিনেটও করে দিতে পারে, কিন্তু তার আগে যা পয়সা আছে সেসব চুকিয়ে দেয়, এমন নয় যে পয়সা আটকে রাখবে। এটা আছে, হ্যাঁ। এবং মানুষ বল, লোক বল কিন্তু একটা অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই লোক বল যদি সঠিক মাইনে পায়, সঠিক অ্যাপ্রাইজাল পায়, তাহলে একটা অর্গানাইজেশন এত শক্ত মজবুত ভিতের উপর দাঁড়িয়ে থাকে এবং তার বাকি স্ট্রাকচারাল যে এক্সপ্যানশনগুলো আছে, স্ট্রাকচারাল এবং অর্গানাইজেশনাল এক্সপ্যানশনগুলো আছে, সেটা কোনো দিন অসুবিধা হয় না। অবভিয়াসলি ম্যানেজমেন্টের ডিসিশন থাকে, প্রচুর আমার খরচা বেরিয়ে যাচ্ছে, প্রচুর বাজে, তাহলে এই একটা বড় মাথাকে কেটে 4টে ছোটো লোক ঢুকিয়ে দেবো, একই কাজ হবে বা ডবল কাজ হবে, সেগুলো তো ম্যানেজমেন্ট করেই থাকে। বহু জায়গায় হয়েছে মাস কালিং হয়, ছেটে বড় মাথা দিয়ে ছেটে ফেলা, কোভিডের সময় প্রচুর হয়েছে, ছেটে ফেলা দেওয়া হয়েছে। জাস্ট একটা সময় আসে একটা জায়গায় এতটা মাইনে পৌঁছে গেল, তারপরেই অর্গানাইজেশন বোঝে এরপর তো অ্যাফোর্ড করতে পারো। বহু উদাহরণ আছে, মিডিয়াতে উদাহরণ আছে, কর্পোরেট সেক্টরে উদাহরণ আছে, ছোটো ক্ষেত্রে উদাহরণ আছে, যে একটা টাকা দেওয়ার পরে সেই টাকাটা অ্যাফোর্ড করতে পারবে, পারফরমেন্স যতই ভালো করবে দেবে না, তখন ছুতো খুঁজবে। যে সেটা যদি একটা কোনো অর্গানাইজেশনের ট্রেডমার্ক হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটাও ভয়ঙ্কর, তার পরবর্তী সেগমেন্টে কাজ করার লোক পাবেন না। এবং এআই নিয়ে একটা ভয়ের জায়গায় তৈরি হয়েছে, সেটাও একটা মারাত্মক জিনিস, কিন্তু এআই এখনও সেই জায়গায় পৌঁছানোই, আগামী যেখানে সব জায়গায় হু করে কাজ চলে যাবে, এখনও সেই জায়গাটা হয়নি। কারণ এআই একটা ট্রানজিশন মোডে আছে, ট্রানজিশন মোডে থাকলে এআই এই মুহূর্তে মানুষের জায়গাটা নেবে না, কিন্তু হয়তো কিছু জায়গা অবশ্যই নেবে, কিন্তু সেখানেও প্রচুর সমস্যা হয়, কারণ মানুষই তো আলটিমেটলি অপারেট করে, মানুষই এআই থেকে জানতে চাইবে। সো সেই কম্প্যাটিবিলিটিটা এখনও হয়নি। মানুষ হচ্ছে, পিপল হচ্ছে ওয়ান অফ দ্য মেন পিলার অফ এনি অর্গানাইজেশন, এনি বিজনেস। এবং আপনি নিয়োগকর্তা হন বা আপনি চাকরি প্রার্থী হন,
আপনি মানুষ হিসাবে কোথায় জয়েন করছেন বা মানুষ হিসেবে কোথায় আপনি কাউকে নিয়োগ করছেন সেটা কিন্তু দেখে নেওয়া খুব জরুরি। সেটা না হলে ওভারঅল সব কিছু ছত্রাখান হয়ে যেতে পারে মুহূর্তে। একটা বিশ্বাসযোগ্য টিম তৈরি করা এবং সেটাকে অন্তত 5 থেকে 7 বছর জিইয়ে রাখা। কেউ আজীবন থাকবে এটা খুব মুশকিল। মানে আগেকার দিনে আমার বাবা থেকেছে, আমার এক বন্ধু আছে যে একটি আইটি সেগমেন্টে চাকরি করে এবং সে বিশাল পদে আছে। সে পাশ করে যেখানে ঢুকেছিল সেখানেই বোধহয় আছে। হ্যাঁ, আমি তো জানি না সে সেখান থেকে চেঞ্জ করেছে। দেশ বিদেশ আছে, বিদেশে থাকে বেশিরভাগটা, কিন্তু সে মোটামুটি 6-7টা টিম লিড করে। কিন্তু সে মানে ওই আর কি জাম্প করেনি। কিন্তু এখনকার আইটি সেক্টর আমারই চেনা পরিচিত বহু আছে কন্টিনিউয়াস জাম্প করে যাচ্ছে। অবভিয়াসলি বেশি টাকা পাচ্ছে, বেশি সুযোগ পাচ্ছে, ও হয়তো নিজেকে মেলে ধরার বেশি সুযোগ পাচ্ছে, জানার বেশি সুযোগ পাচ্ছে, সেগুলো তো আছেই। তো খারাপ ভালো বলবো না, কিন্তু আপনার নিজের গ্রোথ, আপনি যদি চাকরি করতে চান বা চাকরি করেন, আপনার নিজের গ্রোথ কীভাবে কোন জায়গায় সবচেয়ে ভালো হচ্ছে জানার ইচ্ছা, নিজের গ্রোথ মানে বাড়ছেন কীভাবে, আর যিনি বিজনেস করছেন তার বিজনেসের গ্রোথ, যে মানুষগুলো নিয়োগ করছেন এবং যে কাস্টমারের কাছে জিনিসগুলো পৌঁছাচ্ছে সেগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তার একটা অ্যানালিসিস কিন্তু সবসময় কন্টিনিউয়াস বেসিসে আপনাকে করতে হবে। অন্তত মাসে একবার তো করতেই হবে। বার্ষিক ইভ্যালুয়েশন, অ্যাপ্রাইজাল, অমুক তমুক ছাড়াও সেটা করতে হয়। বিভিন্ন সেলস মার্কেটিং কোম্পানি করেন, তারা গালাগালির প্রচুর ভিডিও বেরোয় যেগুলো নাকি খুবই খারাপ। হ্যাঁ, তার উপরে একটা প্রেশার থাকে সে পারফর্ম করার জন্য। বাবা বাছা করে কাজ করলো না, কিন্তু মাসের পর মাস মাইনে নিয়ে গেল, সেটাও যেমন ভালো না। অবভিয়াসলি খিস্তি করা বা গালাগালিগুলো দেওয়াটা ঠিক না। তো কাজ করতে হলে বাকি প্রাইস, প্রমোশন আর প্রোডাক্টের সঙ্গে ব্র্যান্ডিংয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে পিপল। সামনের দিন কথা বলবো আমি, মানে আগামীকাল কথা বলবো প্রসেস নিয়ে। যদি শুনে ভাল লাগে আপনার দিন, অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করবো কিছু শর্ট তৈরি করলে হয়তো কিছু পয়েন্ট এত দীর্ঘ সময় অনেকেরই পছন্দ নাও হতে পারে। তো আপনারা সেটা দেখে নেবেন, দেখে নিয়ে জানাবেন যে কেমন লাগলো। যদি কোনো কমেন্ট থাকে সেগুলো বলবেন, যদি কোনো আরও টপিক নিয়ে জানার থাকে সেগুলো বলবেন। আমি এটা শেষ হয়ে যাওয়ার পর আমি অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ব্র্যান্ডিং নিয়ে কিছু বলবো, সেটাও একটা সিরিজের মতন করেই বলার চেষ্টা করব। তারপরে পুরনো যদি দেখতে চান আপনারা আমাকে বলবেন, আমি তাহলে ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কগুলো, প্লাস একটা কার্ডের ব্যবস্থা করবো যদি কেউ দেখতে চান পরবর্তীকালে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।